সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি নির্দিষ্ট সময়ে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটু ব্যতিক্রমী দিন। আর 2 দিন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী। অন্যান্য শাহাদত বার্ষিকীর চেয়ে এই শাহাদত বার্ষিকী কিন্তু একটু ভিন্ন। আমি আমার সামনে উপবিষ্ট শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্র দলকে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা 30 তারিখ 1981 সালের কথা বলতে পারেন, কিন্তু সেদিন দিনটি কী ছিল? আপনাদের কাছে আমি জানতে চাই যে সেদিন কোন দিন ছিল? সেদিন ছিল শুক্রবার দিবাগত রাত্রে। আর এবারেরও শাহাদত বার্ষিকী 30 তারিখ শুক্রবার, যার কারণে এটির মর্যাদা কিন্তু আমাদের কাছে অনেক অনেক বেশি। আপনাদেরকে জানতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যদি আপনারা জানতে না চান, তাহলে যে অপপ্রচারগুলো চলছে সেই অপপ্রচারগুলোর কিন্তু জবাব আপনারা দিতে পারবেন না। 30 তারিখ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে তাকে হত্যা করা হয়েছে তার ইতিহাস আপনাদেরকে জানতে হবে। এরপরেই কিন্তু আপনারা ক্ষমতায় আসা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা সেগুলো সম্পর্কে বিস্তারিত তো অবশ্যই জানবেন। 30 তারিখ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ বিমানে সেদিন চট্টগ্রামে গিয়েছিলেন। তার সফর সঙ্গে ছিল তৎকালীন বদরুদ্দোজা চৌধুরী, উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন, নাজমুল হুদা, আমিনা রহমান, একরামুল হক, রাজ্জাক চৌধুরী এবং মহিবুল ইসলাম। সেদিন চট্টগ্রাম বিমানবন্দরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাগত জানানোর জন্য যার কথা ছিল মঞ্জুরের, তিনি কিন্তু সেদিন সেখানে আসেন নাই। এসেছিলেন ব্রিগেডিয়ার আজিজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন জিজ্ঞাসা করেছিলেন যে কেন মঞ্জুর আজকে আমাকে স্বাগত জানার জন্য আসেন নাই। বলা হয়েছিল তিনি গলফ খেলতে গিয়ে পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেই কারণে তিনি আসতে পারেন নাই। কিন্তু এখানে একটি গভীর যে ষড়যন্ত্র, সেটি তিনি কিন্তু আজ করতে পারেন নাই। সেই ষড়যন্ত্রের কারণেই 30 তারিখের রাত্রে কিন্তু তাকে প্রাণ দিতে হয়েছে এবং এই প্রাণ নিয়েছিল 24 ডিভিশনের যে বিপদগামী যে কয়জন সামরিক অফিসার, যাদের নেতৃত্বে ছিল লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার হোসেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা কথা বলার সুযোগ দেয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই যখনই দরজা খুলেছে তখনই কিন্তু 30 স্ট্যান্ড গান দিয়ে তার বুক এবং সমস্ত মাথা কিন্তু ঝাঁঝরা করে দিয়েছে। আমাদেরকে ইতিহাস জানতে হবে। এই ইতিহাসকে নিয়ে কিন্তু সব সময় বিতর্ক করা হয়েছে, এই ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করা হয়েছে। আপনাদেরকে কেন জানতে হবে? বারবার আমি বলতে চেয়েছি এটি, যে একটি শ্রেণী বিগত 18 বছর বাংলাদেশের ভোট দেখে নাই, তারা ভোটার হলেও ভোট দিতে পারে নাই। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ শাসন দেখে নাই, তারা বিএনপির দেশ শাসন দেখে নাই। তারা দেখেছে সেটি হচ্ছে আওয়ামী লীগের দেশ শাসন, আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে। তাহলে তাদেরকে কিন্তু বিভ্রান্ত করা অতীব সহজ। এবং এদের পার্সেন্টেজ কত? বাংলাদেশের বর্তমান পরিসংখ্যান অনুসারে এদের এই ভোট সংখ্যা প্রায় 3 কোটি, প্রতি 4 জনের 1 জন। এই সুযোগটি একটি পক্ষ কিন্তু গ্রহণ করছে। অতএব আপনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে জানতে হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগমন বাংলাদেশের ইতিহাসে ধূমকেতুর মতো আসছেন, আলোক ছটা ছড়িয়ে দিয়েছেন এবং আস্তে করে কিন্তু উনি নিভিয়ে গেছেন। এবং পুরোটাই হচ্ছে চমকপ্রদ বাংলাদেশের ইতিহাসে। আপনি দেখবেন 1971 সাল বাংলাদেশের রাজনীতিতে রমরমা যার কথা, সেই হচ্ছে শেখ মুজিবুর রহমান। তিনি জানতেও বললেন না পাকিস্তান সেনাবাহিনী কী করছেন। একজন রাজনীতিবিদ সমস্ত দেশের কিন্তু
খবরাখবর তার কাছে থাকার কথা, কিন্তু তিনি সেটি জানেন না। জাতি এটা বিশ্বাস করবে? কখনোই বিশ্বাস করার কথা নয়। অথচ 1 ফেব্রুয়ারি থেকে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশকে অস্ত্র নিয়ে এসে বাংলাদেশে তারা অস্ত্র মজুত করছিল। এটি আজ করতে পেরেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কারণ তার উপরে একটা রেজিমেন্টের দায়িত্ব ছিল। কিভাবে উনি জানতে পারলেন, কিভাবে বুঝতে পারলেন? চট্টগ্রাম সেনাবাহিনী থেকে রাতের অন্ধকারে পাকিস্তানিদের বেশ কিছু অফিসার এবং জওয়ান গভীর রাত্রে তারা বের হয়ে যেত। কোথায় যেত? জিয়াউর রহমান চল লাগালেন যে এরা গভীর রাতে কোথায় যায়, কি করে। দেখা গেল এরা তৎকালীন চট্টগ্রামের যারা অবাঙালি তাদেরকে তারা অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। তখনই উনি আঁচ করেছেন যে দেশে তারা একটা কিছু ঘটাতে যাচ্ছে। যখন তার উপর অর্ডার করা হলো যে আপনি যান, অস্ত্র খালাসের দায়িত্ব দেওয়া হলো আপনাকে, তিনি আজ করতে পারলেন সেখানে আমাকে অস্ত্র খালাসের জন্য পাঠানো হচ্ছে না, আমাকে পাঠানো হচ্ছে আমাকে সারা জীবনের জন্য বাংলাদেশ থেকে সরাই দেওয়ার জন্য। তিনি রিভোল্ট করলেন। বাংলাদেশের মানুষ জানতে পারল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে একজন ব্যক্তি আছেন যিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, এবং তিনি যুদ্ধের ঘোষণা দিলেন। আমরা এই দল করি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। জাতীয়তাবাদী দলের 3টি বড় ধরনের অর্জন আছে, এটি কখনোই কেউ আর নিতে পারবে না। ইচ্ছা করলেও নিতে পারবে না, অস্ত্র চালনা করলেও নিতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম যেদিন ঘোষণা দিলেন যে উই রিভোল্ট, আমি যুদ্ধের ঘোষণা দিলাম, আমি প্রভিন্সিয়াল প্রেসিডেন্ট এবং কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ আর্মি। তাহলে যুদ্ধের ঘোষণা দিলে পরে কে দিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাহলে বাংলাদেশের মতো মুক্তিযোদ্ধাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই 1 নম্বর আর কেউ কারো কোনো পক্ষে, কোনো ব্যক্তি বা কোনো দলের পক্ষে কিন্তু নেওয়া সম্ভব না। 2, উনি যখন যুদ্ধের ঘোষণা দিচ্ছেন, অরক্ষিত ওনার পরিবার ক্যান্টনমেন্টে অবস্থান করছে, উনি মেসেজও দিতে পারেননি তার পরিবারকে। সঙ্গে তার ছেলে আছে, শিশু সন্তান। আজকে যিনি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি নিজেই ডিসিশন নিলেন যে আমার এই পক্ষে থাকা সম্ভব না। তিনি একটি কার্গো জাহাজে উঠলেন চট্টগ্রাম বিমানবন্দর থেকে, আসলেন পুরান ঢাকায়, আশ্রয় নিলেন কোথায়? তার এক আত্মীয়র বাড়িতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সঙ্গে তার শিশু সন্তান তারেক রহমান, এই 2 জনে বন্দী হলেন কার কাছে? পাকিস্তান সেনাবাহিনীর হাতে। 9 মাস তাদেরকে জেলে থাকতে হয়েছে। তাহলে মহিলা মুক্তিযোদ্ধা বা নির্যাতিত যদি মুক্তিযোদ্ধা কাউকে বলতে হয়, তাহলে 1 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এইটা আর কারোর পক্ষে সম্ভব না। 2 গেছে আপনার 3 নম্বর, আপনি যদি কাউকে শিশু মুক্তিযোদ্ধা হিসাবে আখ্যায়িত করতে চান, তাহলে আপনাকে আখ্যায়িত করতে হবে আমাদের দেশনায়ক তারেক রহমানকে। কারণ শিশু অবস্থায় মাত্র 4 বছর বয়সে তিনি মায়ের সঙ্গে পুরো 9 মাস ক্যান্টনমেন্টে জেল খেটেছেন। এই 3টা জিনিস বাংলাদেশের কোনো দল, কোনো ব্যক্তি কখনোই আর গ্রহণ করতে পারবে না। তাহলে এই ইতিহাস আপনাকে জানতে হবে। বিগত 18 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভিন্ন রকম তাল বাহানা করা হয়েছে এবং প্রচার করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দেননি। আবার কামরুল্লাহদের মতো মানুষ প্রমাণ করতে তারা বারবার বলতে চেয়েছে, আমি একটু বাম বিকৃত করে বলতে চেয়েছি, আপনারা কিছু মনে করবেন না। 2 বর্ষার একজন উকিল কামরুল্লাহ বলতে চেয়েছে তিনি পাকিস্তানের দালাল। তাহলে কোন পর্যায়ে একজন মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, একজন জেড ফোর্সের যিনি প্রতিষ্ঠাতা, তাকে তারা পাকিস্তানি চর হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করেছে? কারা কি করতেছে যে 2 জায়গায় হিট করতে চেয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার যেহেতু বলছে আমি এইটি বলে ছেড়ে দেব, কারণ অনেক বলা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যে ঘোষণার ক্ষেত্রে তারা 2টো দিক বেছে নিল। আওয়ামী লীগ কী করেছে? 2টি দিক বেছে নিয়েছে। একটি হচ্ছে টাইম ফ্রেম, আর একটি এই ঘোষণা তার আগেই, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগেই দেওয়ার চেষ্টা। এটি কোথায় লিখিত আছে? হাসান হাফিজুল হক কর্তৃক যে বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্র এর 3 নম্বর বা 3য় খণ্ডে এটি তারা উল্লেখ করেছে। তারা বলতে চেয়েছে যে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি 25 তারিখ মধ্যরাত্রির পরে কার মাধ্যমে, ইপিআরের অললেস সেটের মাধ্যমে তার যে বন্ধু আছে চট্টগ্রামে তাদের লোকজনের কাছে নাকি স্বাধীনতার ঘোষণা পৌঁছে দিয়েছিল। তাহলে আমরা এর পূর্বাপর ইতিহাস কি বলে? যে পূর্বাপর ইতিহাস হচ্ছে শেখ মুজিবুর রহমান রাত 12টার আগেই তার 3 কন্যা শেখ হাসিনা, শেখ রেহেনা এবং জেলিকে কিন্তু তার পূর্বের ভাড়াকৃত বাসায় আত্মগোপনে পাঠিয়েছিলেন। সময়টা ছিল রাত 11:30। এই 11:30 পাঠিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ শেখ মুজিব জানতেন যে কিছুক্ষণের মধ্যেই আমাকে অ্যারেস্ট করা হবে। তারা বাঙালি, তিনি বাঙালিদেরকে এটা জানতে দেন নাই, কারণ বাঙালি মরুক আর বাঙালি জিতুক সেটা কিন্তু তার যায় আসে না, সে কিন্তু এটা জানতেন। যার কারণে আমরা দেখি যে হঠাৎ করে যুদ্ধ হয় নাই, পাকিস্তান সেনাবাহিনী কিন্তু ব্যাপক প্রিপারেশন নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। শেখ মুজিবকে ধরার জন্য তৎকালীন কমান্ডো বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই কমান্ডো বাহিনীর নেতৃত্বে ছিল মেজর বেলাল এবং লেফটেন্যান্ট কর্নেল ZA খান। তারা তাকে কিন্তু রাত 11:55 কিন্তু তাকে অ্যারেস্ট করে ফেলে। আর যার মাধ্যমে এই বক্তব্য পাঠানোর কথা বলা হচ্ছে, অর্থাৎ ইপিআরের অললেস সেটের মাধ্যমে, এই ইপিআরের হেডকোয়ার্টার আজকে যেটা রাজারবাগ, সেই রাজারবাগ কিন্তু 22 রেজিমেন্ট দখল করেছিল মাত্র সন্ধ্যে 7টার মধ্যে। তাহলে শেখ মুজিবের পক্ষে কোনোদিনই কিন্তু এই স্বাধীনতার ঘোষণা দেওয়া আদৌ সম্ভব? এখানে তারা উল্লেখ করেছে আফটার মিডনাইট, তাহলে বিফোর মিডনাইটে শেখ মুজিবুর রহমান কিন্তু যেভাবেই হোক তিনি পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছেন। তাহলে সব কিছুই কিন্তু ভেগ। অতএব সে আমাদের কাছে ভুলভাল ইতিহাস এতদিন ধরে কিন্তু প্রচার করা হয়েছে। এই সঠিক ইতিহাস আমাদের কাছে প্রচারিত হবে। আর যা যা কথাবার্তা বলা ছিল, আমরা যদি দীর্ঘ একটি আলোচনার আয়োজন করে জিয়া পরিষদ এবং ইউটিউব, তাহলে সেখানে দীর্ঘ আলোচনার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের জাতীয়তাবাদ, বাংলাদেশের 19 দফা এবং এই আমলে রাষ্ট্র সংস্কারের যে 31 দফা, সেটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।